কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু বলল, আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস। কেন আম্মু? তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবীর বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে যাব তো তোর জন্য। আমার বান্ধবী রাবেয়া তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার জন্য যাবে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব। তুমি কি পাগল হয়েছ? মেয়ে দেখবে মানে? হ্যাঁ, আমি আরাবিয়াকে কথা দিয়েছিলাম, আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরও গভীর করব। বাহ, নিজেদের জন্য আমাকে বিয়ে দিচ্ছ কেন? তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? থাকলে তো তাকিয়ে দিতাম। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি তো এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে হাত খরচ চালাই, বউকে কি খাওয়াবো? তুই যে কি রোজগার করে খাওয়াবি সেটা আমি খুব ভালো করেই জানি। খাবার কথা তোকে চিন্তা করা লাগবে না। কিন্তু কিন্তু কি? মেয়েটা তোর থেকে 1 বছরের সিনিয়র। আমার থেকে সিনিয়র মানে? সিনিয়র। এ আম্মু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমনিতে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করছো, আবার এখন বলছো মেয়ে আমার থেকে সিনিয়র। তো সমস্যা কি? সমস্যা কি মানে? আরে ছেলেরা সবসময় তাদের থেকে জুনিয়র মেয়েকে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। কোন হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়েকে বিয়ে করা যাবে না? দেখো আম্মু, এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আরে আমরা তো মনে করেছিলাম আমার মেয়ে হবে আর রাবেয়ার ছেলে হবে, কিন্তু উল্টো হয়ে গেল। রাবেয়ার আগে মেয়ে হয়ে গেল, তারপর তুই জন্ম নিলি। যদি রাবেয়ার ছোট মেয়ে থাকতো তাহলে তোকে তার সাথেই বিয়ে দিতাম, কিন্তু এখন তো রাবেয়ার একটাই মেয়ে, তাই তোকে তাকেই বিয়ে করতে হবে। এ আম্মু, তুমি কি মানুষ? নিজের ছেলের সাথে কেউ এমন করে? মেয়েটা অনেক ভালো, দেখতেও মাশাল্লাহ। তুই একবার ওকে দেখলে চোখ ফেরাতে পারবি না। আর ও অনার্স 3য় বর্ষে পড়ে। কি? তৃতীয় বর্ষে মানে? 3য় বর্ষে পড়ে। এ আম্মু, তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো? মেয়ে আমার থেকে 2 ক্লাস সিনিয়র আর বয়সে 1 বছর সিনিয়র। এটা কেমনে সম্ভব? লোকজন কি বলবে আমাকে? যার যেটা ইচ্ছা সেটা বলুক। তুই আজকে তাড়াতাড়ি বাসে আসবি, ব্যাস। কিন্তু আম্মু পুরোটা না শোনার আগেই চলে গেল। জুরশালা, মেজাজটাই খারাপ করে দিল। হায় রে, বন্ধুরা আমাকে কি বলবে? বলবে যে আমি একটা বুড়িকে বিয়ে করেছি। হায় আল্লাহ, আমাকে উঠিয়ে লাও। চলুন এবার কলেজে যেতে যেতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শিহাব, আপাতত স্টুডেন্ট। বাকি পরিচয় গল্প পড়তে পড়তে জানতে পারবেন। কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছি, এমন সময় 2 হারামির আগমন। কিরে ভয় নেই? একা একা বসে কি ভাবছিস এখানে? ছ্যাঁকা খাইলে নাকি? এই হারামির দল, চুপ থাক, এমনিতেই টেনশনে আছি। কেন রে, কি হয়েছে? আম্মু আমার বিয়ে ঠিক করেছে, বিকালে মেয়ে দেখতে যাব। আরে মামা, তোর লাক অনেক ভালো। প্রেম টেম ছাড়া ডিরেক্ট বিয়ে। তো ট্রিট দিচ্ছিস কবে? তোর বাল দিব শালা, মেয়েটা আমার থেকে সিনিয়র। বাহ, সব কিছু তো ভালোই দেখছি। তুই তো সিনিয়র মেয়েকে বেশি পছন্দ করিস, তোর জন্য ভালোই হবে। আরে হারামখোর, সিনিয়র পছন্দ করে ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে সিনিয়র কাউকে বিয়ে করবে। হালার পুত, তামান্নাপুর পেছনে পেছনে ঘুরতে গিয়ে ভুলে গেলি উনি কি সিনিয়র না? তামান্নার সাথে অন্য কাউকে মিলাবি না। তামান্না হলে তো কোনো কথাই ছিল না। কেন? তামান্নার মধ্যে কি আছে? চুপ কর শালা, এখন একটা বুদ্ধি দে, কি করে বিয়েটা বন্ধ করা যায়? মেয়েটা দেখতে কেমন? কি করে বলবো, এখনো তো দেখিনি। আগে দেখে আয়, তোর পছন্দ হলে বিয়ে করিস, না হলে করিস না। কিন্তু আম্মু তো ওর সাথেই বিয়ে দিবে। আরে তুই আগে দেখে আয়, সুন্দর হলে আমাকে বলিস, আমি নিজেই করব। আমারও অনেক ইচ্ছা সিনিয়র বউকে আদর করার। এই, তুই মানুষ শালা, আমি আছি আমার টেনশনে আর তুই মজা নিচ্ছস। মজা না, আগে দেখে আয়, তারপর বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর 3 জনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি 2টা ক্লাস করে বাসায় চলে আসলাম, দেখলাম আম্মু কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ওই তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আম্মু কার সাথে কথা বলছে। এদিকে এর আগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে সিএনজি করে রাবে আন্টির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা পর একটা বাসার সামনে গিয়ে গাড়িটা থামল। আমি আর আম্মু ভেতরে গেলাম। আম্মুকে দেখে একটা মহিলা দৌড়ে এসে জড়িয়ে ধরে মরা কান্না করতে লাগল। আমি আম্মুর বান্ধবীকে কোনোদিন দেখিনি, তাই চিনতে পারছি না কোনটা আম্মুর বান্ধবী। এদিকে আম্মুর কাণ্ড দেখে আমার গা জ্বলে যাচ্ছে। এই মহিলার এত আবেগ কোথায় থেকে আসে কে জানে। এই দেখলাম ভালো, আমার এখন দেখি কান্না করছে। আমাকে তো শালা বোম মারলেও কান্না বেরোবে না। যাই হোক,
একটু পরে রাবে আন্টি আমার দিকে তাকালো, আম্মু ইশারায় আমাকে সালাম দিতে বলল। আমার আর বুঝতে বাকি রইল না এটাই আম্মুর বান্ধবী। আমিও সালাম দিলাম। এরপর আন্টি আমার কাছে এসে বলল, এই সুফিয়া, এটা তোর ছেলে নাকি? এটাই তোর হবু জামাই। আল্লাহ কত বড় হয়ে গেছে জানো বাবা। তোমার সেই ছোট্টবেলায় দেখেছিলাম, তুমি কত হিসু করে দিয়েছিলে আমার গায়ে, তার হিসাব নেই। আমি ছোটবেলায় কোথায় হিসু করেছি, কোথায় ইয়ে করেছি, হায় রে আল্লাহ, উঠায় এলো আমারে। যাই হোক, তারপর আমি রুমে এসে সোফায় বসে পড়লাম, আর আম্মু এবং রাবে আন্টি আমাকে রেখে কথা বলতে বলতে উপরে চলে গেল। আমি একাই অবলার মতো সোফায় বসে রইলাম, আমার পাশে কেউ নেই একটু সহমর্মিতা দেখানোর জন্য। একটু পর আম্মু নিচে আসলো। নিচে এসে আমাকে বলল, এই মুখ এমন করে রাখছিস কেন? একটু হাসি মুখে থাক। হায় রে আম্মু, তুমি তোমার ছেলের মন বুঝলে না, আমার কান্না আসছে। এখানে চুপ কর শয়তান, একটু পর বউ আসবে তোর সাথে দেখা করতে। আর কতক্ষণ লাগবে বউয়ের আসতে? তোর সচ্ছে না নাকি? একটু অপেক্ষা কর, বউ চলে আসবে। এরপর আমি আবারও চলে গেলাম। আমি সোফার উপর একা একা বসে আছি, প্রায় ৪৫ মিনিট হয়ে গেল। কোথায় বউ আসবে, কোথায় কি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। মহারানীর কোনো খবরই তো নেই। অনেকক্ষণ পর মহারানীকে দেখতে পারলাম। দেখলাম মহারানীটা উপর থেকে নিচে নেমে আসছে। মহারানীকে দেখে তো আমি পুরো টাসকি খেয়ে গেলাম। আরে বুঝতে পারছেন না তো? ধুর, আপনারা কিভাবে বুঝবেন? আপনারা তো আর দেখছেন না। আর এটা তো আর কেউ না, আমাদের তামান্না আপু, যার পিছনে পিছনে আমি এতদিন ঘোরাঘুরি করছিলাম। তার মানে তামান্নাই রাবে আন্টির মেয়ে। আহা, তামান্না আমার বউ হবে, এ যেন মেঘ না চেয়েতে বৃষ্টি পাওয়ার মতো। যাই হোক, তামান্না একটা শাড়ি পরে এসেছে। আমি তো ওকে দেখে হা হা করে তাকিয়ে রইলাম। আমার এমন হা হা করে তাকিয়ে থাকা দেখে আম্মা আমাকে টোকা দিল। তারপর বাস্তবে ফিরে আসলাম। তামান্না এসে আমাকে চা দিল। আমার মনের মধ্যে তো তখন লাড্ডু ফুটছে, বিদ্যাবালনের গানটা মনে ভেতরে বাঁচতেছে। তামান্না এসে আম্মুকে সালাম দিয়ে ভিতরে চলে গেল। আমিও সোফায় বসে রইলাম। আম্মু অনেকক্ষণ রাবে আন্টির সাথে বসে গল্প করল। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি সানিয়ার আয়মানকে গ্রুপ কল দিলাম। কিরে হারামির দল, কোথায় তোরা? কেন, কি হইছে? কি হয়েছে সেটা পরে বলবো, তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে আয়, তোদের ট্রিট দিব। ট্রিটের কথা শুনে দুজনে লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেলাম। মামা, ঘটনা কি? হঠাৎ করে ট্রিট? দোস্ত, কাম তো হয়ে গেছে। কি মেয়ে পছন্দ হয়েছে নাকি? ঠিক বলেছিস। কিন্তু তুই তো বললি বিয়েটা করবি না। আরে সেটা তো আগে বলছিলাম, কিন্তু পাত্রীকে দেখার পর সবকিছু ঠিক হয়ে গেছে। তা পাত্রীটা কে? তোদের তামান্না আপু? আমাদের ক্যাম্পাসের তামান্না আপু? নাকি যার পিছনে পিছনে তুই কুত্তারও তো হাঁটতেই? এই হালার পোতা, চুপ কর। আমি কারো পিছনে ঘুরি নাই। আর হ্যাঁ, সেই তামান্নাই আম্মুর বান্ধবীর মেয়ে। সিরিয়াসলি দোস্ত, এইটা তো মেঘনা চাইতে বৃষ্টি আসার মতো। আজকে যা ইচ্ছা খেয়ে নে, টাকা আমি দিব। তো বিয়ে কবে? আগামী শুক্রবার। কাল থেকে কেনাকাটা শুরু। তোরা আর কেউ এই সপ্তাহে যাস না, অনেক কাজ আছে। তারপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। রাতে কিছুতেই ঘুম আসছে না। ভাবছি তামান্নাকে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করব। না থাক, বিয়ের পর চুটিয়ে প্রেম করা যাবে। এই কয়দিন একটু পার্ট নিয়ে থাকি। একদিনে সবাই মিলে কেনাকাটা শেষ করলাম। আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করেছে। আমি সবাইকে ইনভাইট করে দিছি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিন অনেক ধকলের পর অবশেষে আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আমি, সানি আর আয়মান ছাদে বসে বসে গল্প করছি। এদিকে তামান্না বাসর ঘরে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমার তো আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, কিন্তু হারামিগুলো আমাকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 12টা। আমি এখনও ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আমলো আসলো। কি রে, তুই এখানে বসে আছিস যে? তো কি করব? কি করবি মানে? যা ঘরে যা। মেয়েটা সে কখন থেকে একা একা বসে আছে। আন্টি, আমরা ওকে অনেক বলেছি, কিন্তু ও আমাদের কথা শুনছে না। আমি সানির কথাগুলো শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তখন আম্মু বলল, যা তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে, যাচ্ছি, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আমি সানিকে একটা লাথি দিয়ে বললাম, এই হারামখোর, তুই আমাকে অনেকবার যেতে বলছিস তাই না? শালা, তোর জন্য আমি যেতে পারছি না, আর তুই বলছিস আমাকে যেতে বলছিলি? আরে মামা, রাগ করিস কেন? আন্টিকে একটু পাম দিলাম, তুই বাসর ঘরে যা। ওকে, যাচ্ছি, দোয়া করিস দোস্ত। এই শোন, বিড়ালটা ভালো করে মারিস, তোর ক্ষমতা দেখিয়ে দিবি, না হলে গোটা পুরুষ জাতি তোকে ধিক্কার দিবে। চুপ কর হারামি, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে। আমি একটা হাসি দিয়ে নিচে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন যেন ভয় লাগছে, আবার লজ্জাও। আহারে, নিজের ঘরে নিজের যাব, আর সেখানে ভয় লাগছে।
1 কেজি সাহস নিয়ে দরজা খুললাম। ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তামান্নার দিকে তাকাতেই দেখলাম তামান্না কার সাথে যেন ফোনে কথা বলছিল। আমাকে দেখে ফোনটা রেখে দিল আর চুপচাপ বসে রইল। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। ভাবছি সে হয়তো আমাকে সালাম করবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দেখলাম সে বসে আছে। আমি মনে করছি আমি জুনিয়র, তাই হয়তো আমাকে সালাম করতে লজ্জা লাগছে বা করবে না। যাক, করা লাগবে না, একটা সালামে কিছু যায় আসে না। আমি গিয়ে খাটের উপর বসলাম। তখন তামান্না বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বাহ, শুরুতেই তুই। আমি বললাম, কি কথা বলেন? আমি তোকে স্বামী হিসাবে মানতে পারবো না। মুহূর্তেই যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে শক্ত করে বললাম, কেন পারবে না? আর সে কথা বিয়ের আগে বলেননি কেন? বলিনি কারণ আম্মুর কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ, এখন যদি বিয়েটা না করি তাহলে বাবা হয়তো আরও বেশি অসুস্থ হয়ে যাবে। আপনার মা বাবার কথা চিন্তা করে আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মত না থাকতো, আপনার বাবা মাকে বলতেন। বলে কোনো লাভ হবে না, ওরা আমার কোনো কথাই শুনবে না। তাহলে আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আমার আপনাকে পছন্দ হয়নি। আমি রিয়াদকে অনেকবার বলেছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও এখন নাকি কিছু করতে পারবে না, কিছুদিন সময় লাগবে। এখন আবার এই রিয়াদটাকে? আমার বয়ফ্রেন্ড। তো এখন কি চান আপনি? আমি এখন আপনার জন্য কি করতে পারি? ডিভোর্স। তোকে আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। ডিভোর্স তো আর বললেই হয়ে যাবে না, কমপক্ষে 6 মাস তো আমাদের একসাথে থাকতেই হবে। কি 6 মাস? তোকে আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, এই 6 মাস আমার উপর কোনোভাবেই স্বামীর অধিকার খাটাতে আসবে না। ওকে, কিন্তু এই 6 মাস সবার সামনে অন্তত বইয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে চলে যাচ্ছিলাম, এমন সময় আবারও তামান্না বলল, এই কই যাস? বাইরে যাই। এখানে থেকে কি করব? না, তুই বাইরে যাবি না। কেন? বাইরে গেলে সবাই সবকিছু বুঝতে পারবে। বাহ, বুদ্ধি আছে দেখছি। এরপর আমি খাটি ঘুমাতে যাব, এমন সময় তামান্না আবারও চিৎকার দিয়ে বলল, এই কি করছিস? কেন ঘুমাবো না? তো খাটি কেন? তাহলে কোথায় ঘুমাবো? তুই খাটি ঘুমাতে পারবি না, সোফায় ঘুমা। কেন? খাটে ঘুমালে সমস্যা কি? বললাম না তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে এক খাটে দুজনে ঘুমাবো কেন? আমি আর কিছু না বলে একটা বালিশ সোফায় রেখে বারান্দায় চলে গেলাম। ভাবতে লাগলাম, কোন অপরাধের কারণে আল্লাহ এত শাস্তি দিচ্ছে আমাকে। বাহিরে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত, বাসার সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আম্মু সবার সাথে বসে গল্প করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার রুমে চলে আসলাম। দেখলাম তামান্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে আবারও ফোনটা রেখে দিল। আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাব, এমন সময় আবারও তামান্না বলল, কি রে, লাইট অফ করছিস কেন? তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই লাইট দে। দূর, এই ঘরেই থাকব না। এই কই যাস? জাহান্নামে। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, এখানে থেকে কি করব? আচ্ছা, ড্রিম লাইট জ্বালিয়ে রাখ। আমি আর কিছু না বলে ড্রিম লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙল তামান্নার মায়াবী মুখটা দেখে। আহা, কি সুন্দর লাগছে! দেখে মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু ঘুমোচ্ছে। হুমায়ুন আহমেদ বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। তামান্নাও সেই হুমায়ুন আহমেদের অজানা সুন্দরী পড়ি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর ঘুমটা ভেঙে যায়। আমাকে দেখার আগে আমি আবারও ঘুমিয়ে থাকার ভান করলাম। তামান্না উঠে ফ্রেশ হতে চলে গেল, আমিও উঠে নাস্তা করে বাইরে চলে গেলাম। সানিয়া আমানকে গতকাল রাতে সব ঘটনা খুলে বললাম। সত্যি তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে? তো আমি কি মিথ্যা বলতেছি? তো এখন কি করবি? দেখা যাক, ডিভোর্স দেওয়া ছাড়া কোনো অপশন নাই। তোদের পরিচিত কোনো উকিল আছে? আমার কাকা আছে। আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দিব, তুই তোর কাকার সাথে কথা বলে রাখ। ওকে, চল, এখন মন খারাপ করে বসে থেকে লাভ নেই, একটু ঘুরে আসি। ঠিক বলছিস। আচ্ছা ঠিক আছে, চল তাইলে। সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় আসলাম। দেখি আব্বু আম্মু সবাই রেগে আগুন হয়ে আছে। কি রে, তুই সারাদিন কোথায় ছিলি?
এই তো সানিয়া আর আইমানের সাথে। মোবাইল ধরছিস না কেন? সাইলেন্ট ছিল। তোর মধ্যে কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছ যে আমার লাইফটা শেষ করে দিল। কি বললি? না কিছু না। খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আর কোনো কথা না বলে সোজা রুমে চলে গেলাম। গিয়ে দেখি তামান্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোনটা রেখে দিল। ওর এসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল। ও আমাকে দেখে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করলি? উকিলের সাথে কথা হইছে, অন্তত 6 মাস একসাথে থাকতে বলছে। তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। না হলে এখানে আছেন কেন? চলে যান এখান থেকে। এতই যখন তারা বিয়ে করছিলেন কেন? তোকে বিয়ে করতে আমার বই গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোর সাথে আমার যায়? ভদ্রভাবে কথা বলুন, এটা আমার বাসা, আপনার নয়। তোর বাসা তো কি হয়েছে? আমাকে ধমকাচ্ছিস কেন? লজ্জা হওয়া উচিত তোর। ধুরবাল, ভাল লাগে না। কেন যে ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে চলে আসলাম। এখনও দেখছি তামান্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে আরও হেসে হেসে কথা বলতে লাগল। কিছু না বলেই বালিশ নিয়ে সোজা সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তামান্না বিছানায় নেই, হয়তো ওয়াশরুমে গেছে। মোবাইলটা টেবিলের উপর রাখা। আমি তাড়াতাড়ি উঠে মোবাইলটা হাতে নিলাম। বাহ, লক করা নাই তো। ফোনটা হাতে নিয়ে সাথে সাথে মেসেজগুলো দেখতে লাগলাম। মেসেজগুলো দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেল। আমি নাম্বারটা নিয়ে নিলাম। দরজার আওয়াজ শুনে মনে হচ্ছে তামান্না আসছে। আমি ফোনটা রেখে তাড়াতাড়ি করে বাহিরে চলে গেলাম। এভাবেই তামান্না আর আমার দিনগুলো যেতে লাগলো। আমি কলেজ যাওয়া শুরু করলাম। পরের দিন থেকে তামান্নাও যায়। আম্মু বলেছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু তামান্না আমাকে পার্সোনালি নিষেধ করেছে, আর তাই দুজনে বাসা থেকে একসাথে বের হলেও একসাথে কলেজে যায় না। সেদিন ক্লাস শেষ করে বাইরে এসে দেখি তামান্না তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে আর অনেক হাসাহাসি করছে। আমার তো এসব দেখে রক্ত মাথায় উঠে গেল। আমি ওর কাছে গিয়ে বললাম, চলেন। কোথায় যাব? বাসায় যেতে হবে। তুই যা, আমি যাব না তোর সাথে। তুই করে বলা, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আম্মু বলেছে আপনাকে সাথে নিয়ে বাসায় যেতে। ওই কুত্তা, তোকে না বলেছি আমার উপর স্বামীর অধিকার কাটাতে আসবি না। যা তুই তোর মাকে নিয়ে। মাকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। বললে কি করবি? আপনি বাসায় চলুন বলে আমি ওর হাতটা ধরে টেনে বাসায় নিয়ে আসতেই এমন সময় ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার, বেয়াদব কথাকার? এটা বলে তামান্না উঠে সেখান থেকে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরা ক্যাম্পাসের ছেলে মেয়ে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটা গেল। আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে পাশে একটা পার্কে এসে বসে রইলাম। এমন সময় তামান্না মোবাইল থেকে নেওয়া নাম্বারটার কথা মনে পড়ল। চিন্তা করলাম কল দিব, কিন্তু না, দিলাম না। নাম্বারটা সেভ করে নিলাম। নাম্বারটা সেভ করার সাথে সাথে ইমো অ্যাকাউন্ট চলে আসলো। তারপর ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে ছেলেটা ছবি দেখলাম। একটু হ্যান্ডসাম ছেলে, একটা বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলের সাথে তামান্নার রিলেশন চলছে। ছেলেটাকে দেখে আমার কেমন যেন মনে হলো প্লে বয়। আমি ছবিটা নিয়ে আমার বন্ধুদের গ্রুপে ছবিটা দিয়ে দিলাম আর বললাম যদি কেউ এই ছেলেকে কোথাও দেখে থাকেন তাহলে যেন সাথে সাথে আমাকে কল করে। তারপর সেখানে আরও কিছুক্ষণ থাকার পর বাসায় চলে গেলাম। বাসায় আসার সাথে সাথে আম্মু ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। মারলে কেন? বেশ করেছি, তোকে আরো মারা উচিত। কেন? কি করেছি আমি? লজ্জা করে না তোর বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাস? মানে কে তোমাকে এসব কথা বলেছে? তোকে একটা মেয়ের সাথে দেখিনি? তামান্না তোকে নিষেধ করার জন্য তুই সবার সামনে তামান্নাকে চড় মারিসনি? এই কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু, আমার কথাটা শোনো। তুই কোনো কথা বলবি না, আর আমাকে আম্মু বলে ডাকবি না। আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তুই এত খারাপ হয়ে যাবি। আম্মু, এসব মিথ্যা। আমি জানি না, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে যেন আর না দেখি। ধুর, কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠলাম। এমনি সকাল থেকে আমার সাথে যা যা ঘটছে, এদিকে আম্মু আমাকে বিশ্বাস করছে না। ব্যাগটা ঘাড়ে নিয়ে বাইরে চলে গেলাম। বাহিরে এসে একটা জায়গায় বসে রইলাম। অনেক রাত হয়ে গেছে, কি করব কিছু বুঝতে পারছি না। রাতে বাসায় না গিয়ে সানির বাসায় চলে গেলাম। কিরে, রাতের বেলায় তুই এখানে? কেন, সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হলে বলে দে, চলে যাই। আরে দূর, সমস্যা হবে কেন? তোকে তো কোনোদিন ভুলেও বাসায় নিয়ে আসা যায় না। আজকে এভাবে চলে আসলে তাই বললাম। আচ্ছা বাদ দে, ভেতরে আয়। তারপর আমি সানির মা বাবাকে সালাম দিয়ে ভেতরে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে দেখি বাবা বারবার কল দিচ্ছিল। আমি ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে রাখলাম। একটু একটু পর সানির মা এসে
খাবার জন্য ডেকে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এবার সানি বলল, এবার বলতো কাহিনীটা কি? তারপর আমি সানিকে সবকিছু খুলে বললাম। আমার কথাগুলো শুনে সানি বলল, আচ্ছা, তাহলে এই ঘটনা। আচ্ছা, তো কাকার সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছিস? কিছুদিনের মধ্যে কাগজপত্র চলে আসবে। তুই একটু বলে সবকিছু তাড়াতাড়ি করতে বলতো। আচ্ছা ঠিক আছে। তারপর সানির সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সানিদের বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলাম। ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাহিরে এসে আমি, সানি আর আইমান গাছতলায় বসে আছি। দেখলাম তামান্না একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগল। দেখে আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ সে তো এখনো আমার বউ। আমি তো এখনো ডিভোর্স দেইনি। ডিভোর্স হওয়ার পর সে যা খুশি তাই করুক, কিন্তু এখন কেন এসব করতে হবে? রাগে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি সেখান থেকে উঠে তামান্নার দিকে যেতে লাগলাম। তারপর সবাই একসাথে তামান্নার কাছে গেলাম। তামান্নার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এই ছেলের হাত ধরে আছেন কেন? আমি কার হাত ধরব না ধরব সেটা আমার ব্যাপার, তোর কি? অবশ্যই আমার সমস্যা। ভুলে যাবেন না, এখন আপনি আমার স্ত্রী। তোকে আমি স্বামী হিসেবে মানি না। তোকে বলেছি না আমার ওপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। আপনি না মানলেও আমার কিছু করার নেই, কারণ আপনি এখনও আমার স্ত্রী। আমাদের এখনও ডিভোর্স হয়নি। আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। যদি না চলি কি করবি? দেখবেন কি করতে পারি। দেখা তুই কি করতে পারবি। তাই বলে আমি তামান্নার দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম, আর সে পিছাতে লাগল। আমি তার কাছে গিয়ে তামান্নার পাশে থাকা ছেলেটাকে একটা ঘুষি মারি। আমার কর্মকাণ্ড দেখে সবাই হা করে তাকিয়েছে। ছেলেটার কলার চেপে ধরলাম। এই শালার পুত, কি নাম তোর? লজ্জা করে না অন্যের বউয়ের সাথে প্রেম করতে? তুই জানিস আমি কে? তুই আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমার দেখার টাইম নাই। তোকে যদি আর একবার তামান্নার সাথে দেখি তাহলে তোর খবর আছে। তুই আমার গায়ে হাত তুলছিস না, দেখ তোর কি হাল করি। বলে পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করতে গেল। তখন আমি ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেললাম। তারপর আরও একটা ঘুষি মারলাম। এবার ওর ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগল। সানি, আইমান আমাকে সেখান থেকে টেনে নিয়ে গেল। তামান্না আমায় রেগে যাওয়া দেখে ভয়ে কাঁপতে লাগল। সানি, আইমানের সাথে নিজে চলে আসলাম। তারপর কলেজের পিছনে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। কলেজ ছুটি হয়ে গেছে। সানি, আমি আর আইমান বসে রইলাম। অনেকক্ষণ পর আমরা উঠে হাঁটা দিলাম। পরে সানি আর আইমানের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওরা ওদের বাসায় চলে গেল। দুপুরবেলা রাস্তায় মানুষজন খুব একটা বেশি নেই, একেবারে নেই বললেই চলে। খেয়াল করলাম দুইটা ছেলে সিগারেট টানতে টানতে আমার পিছনে আসতে লাগল। আর একটু সামনে যাওয়ার পর আরেকটা গলি থেকে 4 জন বেরিয়ে আসলো। দেখতে মাস্তান টাইপের, সবাই একসাথে আমার পিছু পিছু আসতে লাগল। হঠাৎ করে একটি ছেলে পিছন থেকে আমার ঘাড়ে হাত রেখে চাপ দেয়। তাই দেখে আমি পিছনে তাকাই। আগুন আছে, সিগারেট খাবো। সরি, আমি ওসব আইনা। আইসে আমার ভদ্রলোক, ওইসব খায় না। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি? আমার কোনো কথার উত্তর না দিয়ে একটা ছেলে এসে আমার মুখটা চেপে ধরে, আর বাকি সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একা ছিলাম তাই সবার সাথে পেরে উঠতে পারিনি। ওরা সবাই অনেক বাজেভাবে আমাকে মারে। 2 জন আমারে হাত ধরে রাখে, আর বাকিরা আমার গালে, বুকে, পেটে খুঁড়াতে থাকে। মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি ওদের মার সহ্য করতে না পেরে শুয়ে পড়লাম। দেখলাম তামান্না আর ওই ছেলেটা বাইক নিয়ে আসলো। ছেলেটা সবাইকে বলল, মরে গেলে নদীতে নিয়ে গিয়ে লাশটি ফেলে দিস। তাই বলে ওরা চলে গেল। তামান্না ছেলেটার কথা শুনে হাসতেছে। এরপর 2 জনে বাইক নিয়ে চলে গেল। এমন সময় হঠাৎ করে একটা ছেলে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম আইমান আর সানি পাশে বসে আছে। এখন কেমন লাগছে? মোটামুটি ভালো। আম্মু কই? আন্টি এতক্ষণ এখানে ছিল, আমরা তাকে জোর করে বাসায় পাঠিয়ে দিই। এই 2 দিন আন্টি এখানে থেকে থেকে তিনি অসুস্থ হয়ে গেছেন। তার মানে 2 দিন পর আমার জ্ঞান আসলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথা করছে। অনেক কষ্টে উঠে বসলাম। তারপর ওদেরকে বললাম। তামান্না এসেছিল কি? একবার এসেছিল, ওর বাবা নাকি অসুস্থ, সেখানে চলে গেছে। ও আচ্ছা, তো তোর এই অবস্থা কি করে হলো? আচ্ছা, তোরা সবাই বাসায় চল। বাসায় গিয়ে তোদের সবকিছু বলবো। এখন বাসায় যাওয়া যাবে না। ডাক্তার বলেছে তোকে হাসপাতালে আরও 2 দিন থাকতে হবে। এখানে থাকতে ভালো লাগছে না। আম্মুকে একটা কল দে, আজকে এখান থেকে চলে যাব। তারপর আম্মু হাসপাতালে আসলো। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো।
তারপর ডাক্তারের থেকে পারমিশন নিয়ে বাসায় চলে গেলাম। সেদিন রাতে সানি আর আইমান আমার সাথেই ছিল। রাতে ওদের দুজনকে সব কিছু খুলে বলি। তারপর আমি সানিকে বললাম তাড়াতাড়ি করে ডিভোর্স পেপার রেডি করতে। সেদিন রাতে 3 জন একসাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দেখি তামান্না ওর বাবার বাড়ি থেকে চলে এসেছে। আমাকে দেখে বলল,